হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু লার্ন ফিজিক্স চ্যানেল। আজকে তোমাদের ঘর্ষণের নেক্সট এমসিকিউগুলোর হিন্টস এবং সলিউশন বলে দিচ্ছি। আগের অঙ্কগুলোর মতোই একই রকমভাবে তোমরা এগুলোকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস একমাত্র সাকসেসের রাস্তা। এটা প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই কিন্তু সাকসেস আসতে পারে না। এটা কিন্তু ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। চলো শুরু করি নেক্সট এমসিকিউ। আচ্ছা, এমসিকিউটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি। এখানে যে বইয়ে এমসিকিউগুলো করে দিচ্ছি, এই এমসিকিউগুলো হয়তো সবগুলোই তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইখানে টোটাল এমসিকিউগুলো সলিউশন করে দেওয়ার উদ্দেশ্য এটাই যে চ্যাপ্টারটার সম্বন্ধে একটা সঠিক স্বচ্ছ একটা ধারণা তোমাদের থাকবে, ধারণা তৈরি হবে। সেটার কারণেই সবগুলো করে দেওয়া। এইগুলো যদি তুমি সবগুলোই করে নিতে রাখতে পারো, তাহলে শুধু ক্লাস 11-এর পরীক্ষা নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো তবে এইটা শুধু একবার করে নিলে হবে না, এগুলোকে যেমনভাবে বলেছি সেই অনুযায়ী প্র্যাকটিস রাখতে হবে। তোমাদের টোটাল চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে, যেইগুলো তোমাদের সমস্যা হচ্ছে সেইগুলোকে মার্কিং করে রাখবে। মার্কিং করে রেখে বারবার সেই প্রবলেম হওয়া এমসিকিউগুলোকে সলিউশন করতে থাকো, তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে। তাহলে 51টা দেখো কিভাবে করবে। এখানে দেওয়া আছে M1 M2 M3 তিনটি ভরের বস্তু কপিকল পি এর সঙ্গে একটি সুতোর মাধ্যমে যুক্ত আছে। M1 ভরের বস্তুটি মুক্তভাবে ঝুলছে। বস্তুত একটি অনুভূমিক অমসৃণ, এখানে অমসৃণ কথাটা বলেছে, কিন্তু অমসৃণ মানে ঘর্ষণ অবস্থায় আছে, তলে রয়েছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ যদি কপিকলটি ঘর্ষণহীন উপেক্ষণীয় ভর এবং M1 ভরের বস্তু নিম্নগামী ত্বরণ কত হবে, সেটা জানতে চেয়েছে। কোনো সমস্যা নেই, তাহলে নিউটনের গতিসূত্রতে যেমন করেছিলে, তাহলে এক্ষেত্রে তোমার ওজনটা এদিকে হবে M1G, এদিকে হবে টান, আর এখানেও হবে টি। ঠিক আছে? তো এই জায়গায় দুটো বস্তু এইভাবে আছে, মানে এখানে দুটো ঘর্ষণ বল প্রযুক্ত হবে। এখানে একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে, হ্যাঁ, আর এইটা একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই ঘর্ষণ বল, এখানে এই বস্তুগুলোর ক্ষেত্রে আমরা ভাবতে পারবো টি মাইনাস F1 প্লাস F2, মানে এইটা যদি তোমার ঘর্ষণ বল F1 আর এটা যদি F2 হয়, তাহলে এই দুটো বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো টি মাইনাস F1 প্লাস F2 ইকাল টু M2 প্লাস M3A। আর এর ক্ষেত্রে যেমনটা করেছিলে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এটা ভেবে নিই সংস্থার ত্বরণ। এখানে তোমার নিচের দিকে এ ত্বরণে গতিশীল হচ্ছে ধরে নাও। তাহলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে, M1 ভরের বস্তুর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে বলো? এটা তোমার নিচের দিকে M1G বড়, তাহলে M1G মাইনাস টি ইকাল টু M1A। এটা একটা সমীকরণ। আর এই দুটো বস্তুকে আমি একটা বস্তু ভেবে নিচ্ছি, অর্থাৎ M2 ও M3 ভরের বস্তুর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে কি লিখবে? টি বেশি হবে, তাহলে টি মাইনাস, এটা হবে ঘর্ষণ বল মানে F1 প্লাস F2 ইকাল টু M2 প্লাস M3 ইন্টু এ। ঠিক আছে? এই দুটো সমীকরণ যেমনভাবে যোগ করছিলে সেই রকম যোগ করে টিটা কেটে দাও, তাহলে 1 যুক্ত 2 করে পাই। তাহলে M1G মাইনাস টি প্লাস টি মাইনাস F1 প্লাস F2 ইকাল টু M1A প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। ঠিক আছে? আচ্ছা, এখানে M1 M2 M3 সবগুলোই সমান বলে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। আর এখানে তোমার টি টি কেটে গেল। আচ্ছা, এখানে সমীকরণটা তাহলে আসছে তোমার M1
জি মাইনাস f1 প্লাস f2। আচ্ছা f1টা কত? f1 হচ্ছে মিউ mg, মানে m1g, m1g নয় m2g হবে, m2g, আর প্লাস f2 হবে মিউ ইন্টু m3g, ঠিক আছে, ইকাল টু m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু a, ঠিক আছে। এবার এখানে সবগুলোই সমান বলে দিয়েছে, m1 ইকাল টু m2 ইকাল টু m3, লাস্ট কন্ডিশনে যেটা বলেছে। তাহলে m1 এখান থেকে কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে m1 কমন নিয়ে নিচ্ছি। m1 যদি কমন নিয়ে নিই, m1g কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস, এটা দুটো সমান হয়ে যাচ্ছে, মিউ2 এখন মিউ3 যদি সমান হয় তাহলে 2 মিউ এটা হবে, ইকাল টু এদিকে তোমার 3m1 ইন্টু এ, m1 কেটে যাচ্ছে, তাহলে a ইকাল টু 1 মাইনাস 2 মিউ ইন্টু জি বাই 3, 1 মাইনাস 2 মিউ বাই 3, মানে বি এর অপশানটা হচ্ছে, বি এর অপশানটা এটাই হবে, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেশন যেমনই হোক, কনসেপ্টটা কিন্তু ওই নিউটনের গতিসূত্রে যেমনটা ছিল সেইখানে একই রকম আছে, শুধুমাত্র যেটা তোমাকে এইটা ভেবে নিতে বললাম যে যেহেতু দুটো বস্তুর ঘর্ষণ বলটা একই, ঘর্ষণ গুণাঙ্ক একই, সেই জন্য এই দুটো বস্তুকে একটা বস্তু ভেবে নিতে বললাম। যদি এখানে ঘর্ষণ বল আলাদা হতো, মানে f1 এবং f2, এখানে ঘর্ষণ গুণাঙ্ক যদি আলাদা হতো তাহলে কিন্তু এই জায়গায় একটা আলাদা টান থাকতো, ঠিক আছে, সেটা তোমাকে ভাবতে হতো। আর যদিও এখানে দুটো বস্তু একই সঙ্গে গতিশীল হচ্ছে, সেই হিসাবে এই দুটো বস্তুকে একটা বস্তু হিসাবে ধরা যেতে পারে। মানে এই জায়গায় যদি কোনো টান বল ইত্যাদি জানতে চাইতো তখন কিন্তু এখানে তোমার আবার টান উপাংশ ধরে করতে হতো, যেটা নিউটনের গতিসূত্রে করেছিলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 52টা যেটা দেওয়া আছে দেখো, 52 আছে, একটি অমসৃণ তলের উপর অবস্থিত 60 কেজি ভরের একটি বস্তুকে এমন বলে টানা হলো যাতে বস্তুটি সচল হওয়ার উপক্রম করে, স্থিত এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এত এত হলে বলের ক্রিয়ায় বস্তুটির ত্বরণ কত, ঠিক আছে। তাহলে এখানে সচল হওয়ার উপক্রম করছে বলছে, তাহলে ছবিটা প্রথমে এঁকে নেওয়া যাক। এটা হচ্ছে অমসৃণ তল, এই অমসৃণ তলের উপর একটা বস্তুকে তুমি রেখে দিয়েছো, ধরো এই হচ্ছে বস্তু। আচ্ছা এর উপর তুমি একটা বল প্রয়োগ করলে, সেই বলের ক্রিয়াতে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম করছে, তাহলে উপক্রম করছে যখন, তখন নিশ্চয়ই স্থিত ঘর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এখানে আমরা ধরে নিতে পারবো প্রযুক্ত বল এফ সমান এফএস, এফএস সমান মিউ এমজি, তোমরা যেটা জানো এটা এমজি, আর উপরের দিকে হবে প্রতিক্রিয়া বল আর, মানে এটা মিউ এস ইন্টু এম ইন্টু জি। আচ্ছা এখানে মিউ এর ভ্যালু দেওয়া আছে, মিউ এস এটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.5 ইন্টু এম, এটা 60 কেজি, ইন্টু জি আমি এখানে 10 ধরে নিচ্ছি, হ্যাঁ, তাহলে 50 5 হচ্ছে মানে 300 হচ্ছে, 300 এটা তোমার নিউটন, 300 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বস্তুর উপর 300 নিউটন বল প্রয়োগ করছে। এবারে কি হবে না, যখন 300 নিউটন বল প্রয়োগ করবে, এবারে বস্তু যদি গতিশীল হয়ে যায় তো সেক্ষেত্রে তো চলঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, তাহলে বস্তুটির গতিশীল অবস্থায়, বস্তুর গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় কি হবে তোমার এফ মাইনাস এটা হবে এফ কে ইকাল টু এম এ, তাহলে এক্ষেত্রে এ সমান কত, এফ মাইনাস এফ কে, এফ কেটা হচ্ছে চলঘর্ষণ বল ডিভাইডেড বাই এম, এফ এর ভ্যালু তাহলে 300 বসালাম, এফ কে হচ্ছে মানে মিউ কে ইন্টু এম ইন্টু জি ডিভাইডেড বাই এম, তাহলে এখানে 300 মাইনাস মিউ কে, এখানে বলে আছে 0.4 ইন্টু এম, এমটা তো বলেছে 60 ইন্টু জি 10 ডিভাইডেড বাই এম মানে 60, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে 300 মাইনাস
এটা হচ্ছে 4 4 ছক 24 240 ডিভাইডেড বাই 60। ঠিক আছে, এবারে এটা যদি ক্যালকুলেশন করি, এটা 60/60 হচ্ছে, তার মানে 1 মানে 0.98। আচ্ছা শোনো, এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এই জিটাকে 10 ধরে নিয়েছি। তাহলে এইটাকে যদি 9.8 ধরো, হ্যাঁ 9.8 ধরে ক্যালকুলেশন একটু করে দেখো তো এটা কত হচ্ছে। মনে হয় 0.98-এর কাছাকাছি আসবে। হ্যাঁ, এটা কিন্তু 0.98 ধরলে আমি ক্যালকুলেশন করে দেখলাম, এটা কিন্তু এই উত্তরটাই আসছে, 0.98, অপশান এটা, এটাই কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা ধরো আমি এইভাবে করলাম, তোমরাও তো আমার মতন যদি ধরে নাও জি এর ভ্যালু 10 ধরে করে নাও, করে নেওয়ার পর দেখবে এই উত্তরটা আসবে, কিন্তু অপশান আছে এখানে তোমার 0.98। তাহলে এখানে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ এর ক্ষেত্রে তুমি কিন্তু এই প্রসিডিওরটা ঠিকই আছে। তাহলে এটা 1 এর কাছাকাছি 0.98 উত্তরটা আসছে, তো সেই জন্য তুমি কিন্তু অপশান এটা সিলেক্ট করবে। কিন্তু যখন এটা বর্ণনামূলক কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন করে দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু জি এর ভ্যালু 9.8 ধরেই করতে হবে। মানে যদি বলা না থাকে, যদি এখানে বলা দেওয়া থাকতো জি ইকাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন তুমি 10 বসাতে, না হলে কিন্তু 9.8ই বসাতে হতো। ঠিক আছে, এইটা শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি জি এর ভ্যালুটা 10 ধরে করলাম। হুম, আচ্ছা 53 অঙ্কটা, এটাও সহজ অঙ্ক। মেঝের উপর 2 কেজি ভর একটি ব্লক আছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.4, মেঝের সমান্তরালে ব্লকটির উপর 2.8 নিউটন বল প্রয়োগ করলে মেঝে এবং ঘর্ষণ বল কত? তাহলে প্রথমে সীমাস্থ স্থিত ঘর্ষণ বলটা বের করে নিবে, মানে এফ এসটা বের করে নিবে। এইটা হচ্ছে 0.4 ইন্টু তোমার হচ্ছে এমজি, এমটা হচ্ছে 2 ইন্টু জি, জি হচ্ছে এগেন তুমি 10 ধরে নিতে পারো, তার মানে এটা হচ্ছে তোমার 8। তাহলে 8 নিউটন হচ্ছে স্থিত ঘর্ষণ বল। আর তুমি বল প্রয়োগ করেছো কত? বল প্রয়োগ করেছো দেখো 2.8 নিউটন, তার মানে কখনোই বস্তুটা গতিশীল হবে না। তাহলে গতিশীল যদি না হয়, সেই অবস্থায় ঘর্ষণ বল যেটা ক্রিয়াশীল হবে সেটা এইটাই হবে। ঠিক আছে, এটা তোমার আগেও অঙ্ক ছিল, এইরকম অঙ্ক, সেই কনসেপ্টেই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে যেটা দেওয়া আছে, এফ এর সর্বোচ্চ কোন মানে প্রদর্শিত বিন্যাসে ব্লকটি সরবে না, ব্লক এবং অনুভূমিক তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত। তাহলে এইটা সরবে না কখন, এটা নির্ণয় করার জন্য এই ছবিটাকে আমি আরেকবার একটু এঁকে দেখাচ্ছি। এক্ষেত্রে উপাংশ বিভাজন করতে হবে আর কি, প্রতিক্রিয়া বলটা বেড়ে যাবে। নর্মালি তোমরা যেটা করো, যে এইখানে এম ভরের বস্তুকে রাখলে মেঝের উপর নিচের দিকে ওজন ক্রিয়াশীল হবে, আর উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল আর। কিন্তু এখানে যখনই তুমি এই বরাবর একটা বল প্রয়োগ করবে, এই বরাবর যখনই বল প্রয়োগ করবে, তাহলে এই বল প্রয়োগ করার জন্য তার দুটো উপাংশ বিভাজন হবে, এইদিকে একটা আর এই বরাবর একটা। তাহলে এখানে অনুভূমিকের সঙ্গে কোনটা বলে দিয়েছে, থিটা, মানে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই বলটা হবে এফ কস 30 ডিগ্রি, আর এই দিকটা হবে এফ সাইন 30 ডিগ্রি। তার মানে বুঝতে পারছো প্রতিক্রিয়া বলটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে এমজির থেকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল তোমার ক্রিয়াশীল হবে বিপরীত দিকে, এইদিকে হবে ঘর্ষণ বল। তাহলে এক্ষেত্রে বলছে ব্লকটি সরবে না, তার মানে কি স্থিত ঘর্ষণ বল তার সঙ্গে সমান হবে এফ কস 30 ডিগ্রি। ঠিক আছে, তো এক্ষেত্রে এফ এর মানটা বের করতে হবে। তাহলে এখানে তোমার শর্ত যেটা, যে ব্লকটি যেহেতু সরবে না, তার মানে এফ কস 30 ডিগ্রি এটা ইকাল টু এফ এস। ঠিক আছে, তার মানে এফ ইন্টু কস 30 ডিগ্রি, এটা হচ্ছে √3/2 ইকাল টু এফ এস। এফ এস সমান হচ্ছে মিউ এস ইন্টু আর। আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালু এমজি প্লাস এফ সাইন 30 ডিগ্রি। তাহলে মিউ এস এখানে তুমি করে দিবে এমজি প্লাস এফ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু 1/2। ঠিক আছে, এবারে এটা ক্যালকুলেশন করলেই হবে। মিউ এস এর ভ্যালু তো দেওয়া আছে 0.5, এটা 0.5, এম এর ভ্যালু তোমার 13 কেজি, 13 ইন্টু জি আমি 10 ধরে নিচ্ছি। আচ্ছা
তারপরে প্লাস f/2, ঠিক আছে। এখান থেকে f কমন নিতে হবে, নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে আর কি। এটা তোমার f ইন্টু √3/2, এটা যদি এদিকে আসে, f যদি কমন নাও তাহলে √3/2 মাইনাস এটা কত হচ্ছে 0.5/2 ইকাল টু 5 ইন্টু 13, মানে এইটা গুণ করলে 1.5 আর 10 গুণ করলে 5 হচ্ছে 5 ইন্টু 13। তাহলে এইটা এবারে ক্যালকুলেশন করলে এফ এফ এটা √3 মাইনাস 0.5, এটা ইকাল টু 2, এখানে গুণ হলে 10 মানে 130। তাহলে এখান থেকে এফ সমান 130 ডিভাইডেড বাই এইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে। যে প্রসিডিওর অনুযায়ী করলাম প্রসিডিওরটা সেম এখানে থাকবে। আমি আলাদা রকমভাবে এদিকটা অ্যারো করছিলাম, কিন্তু দেখলাম এটার কিন্তু উত্তর আসছে না। এখানে যেটা ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে তোমার হচ্ছে 13 কেজি যেটা আছে ওটা যদি 1.3 কেজি হয় তখন কিন্তু অপশানটা এই বি এরটা মানে 10 দশমিক সামথিং আসছে আর কি, তখন বি এর অপশানটা হতে পারে, ঠিক আছে। 1.3 কেজি যদি হয়, ঠিক আছে। তো সেই হিসাবে প্রসিডিওরটা সেম, মানে এখানে তুমি প্রসিডিওরটা ভেবে রাখো এই প্রসেস অনুযায়ী হবে। এবারে ডাটা এখানে ঠিকঠাক থাকলে তুমি অঙ্কটা ঠিকভাবে করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু আলাদা রকম কোনো আর কিছু ব্যাপার নেই। মানে বস্তু গতিশীল হচ্ছে, শুধুমাত্র এটা ভাববে গতিশীল হওয়ার উপক্রম করছে। এই এফ কস থিটার জন্য বস্তুটা গতিশীল হতে চাইবে, বাধা দিবে হচ্ছে সীমাস্থস্থিত ঘর্ষণ বল, এটা সমান। এবারে এই কনসেপ্ট থেকে তোমাকে ক্যাপিটাল এফটা বের করতে হবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। চলো তাহলে নেক্সট অঙ্কটা যাই। একটি সুষম ধাতব শেকল অমসৃণ টেবিলের উপর এমনভাবে রাখা আছে যাতে এর এক প্রান্ত টেবিলের ধার ঘেঁষে ঝুলে থাকে। যখন শেকলটি ওর দৈর্ঘ্যের 1/3 ধারের উপর ঝুলে থাকে তখন শেকলটি চলতে শুরু করে। শীতঘর্ষণ গুণাঙ্কের মান দেখো। এই হচ্ছে একটা টেবিল, এই টেবিলের কিনারা থেকে একটা ধরে নাও শিকলকে এইভাবে রাখা আছে, এটা শিকল ভেবে নাও, এটা সুষম শিকল। তো এইভাবে শিকলটা ঝুলছে, যেটা বলছে দৈর্ঘ্যের 1/3। তাহলে শিকলের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এইটা হচ্ছে L/3, আর এইটা তখন কত হবে, এই উপরের অংশ যেটা আছে এই উপরের অংশটা হবে তোমার 2L/3 হবে, 2L/3 উপরের অংশটা মানে L মাইনাস L/3, 2L/3 এই পুরো অংশটার দৈর্ঘ্য, ঠিক আছে। এখন তোমার যে কনসেপ্টটা এখানে থাকছে সেটা হচ্ছে কি না, এখানে দেখো এই যে ঝুলে থাকা অংশটা, এই যে ঝুলে থাকা অংশটার শিকলটার ওজন সেটা তোমার নিচের দিকে ক্রিয়াশীল হবে, এটা আমি ধরে নিচ্ছি M1G। তাহলে এর জন্য শিকলটা নিচের দিকে পড়ে যেতে চাইবে। আর এই উপরের যে শিকলটা আছে, উপরের যে পুরো শিকলের দৈর্ঘ্যটা, অর্থাৎ আমরা যদি নাম দিয়ে দিই ধরো A, B এবং C, তাহলে এসি অংশ বিসি অংশ যেটা ঝুলে আছে তার ওজন M1G, আর এবি অংশ যেটা টেবিলের উপর আছে সে কি করবে না এইখানটায় একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। তাহলে এই ঘর্ষণ বল কি করবে, তাকে বাধা দেবে, মানে সীমাস্থিত ঘর্ষণ বল এর নিচে নামাটা বাধা দেবে। তাহলে এইখানে তোমার ওজনটা, এটা যদি আমি এই এবি অংশের ভর M2 ধরি তাহলে এটা হবে M2G, আর প্রতিক্রিয়া বল হবে R, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছ যে শিকলটা গতিশীল হবে না, মানে ঠিক চলতে শুরু করবে যদি বিসি অংশের ওজন আর এবি অংশে ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বলের সঙ্গে সমান বা তার থেকে বেশি হয়, মানে জাস্ট গতিশীল হবে যখন সমান হবে, ঠিক আছে। আর আমাদেরকে ওইটা ধরেই করতে হবে। তাহলে এবারে তুমি এখানে করবে কি, শিকলের প্রতি একক দৈর্ঘ্যের ভর ধরে নাও, এটা ধরে নিচ্ছি, ধরি শিকলের প্রতি একক দৈর্ঘ্যের ভর সমান M, ঠিক আছে, একক দৈর্ঘ্যের ভর। অতএব তুমি এবি অংশের ভর বের করে নাও, এবি অংশের ভর এটা তোমার M1,
m1 সমান কত হবে, এটা l/3 ইন্টু ছোট m, মানে l m/3। আর এটা সরি ভুল বললাম, এটা এসি অংশের ভর, এটা এসি অংশের ভর। আর এবি অংশের ভর, এবি অংশের ভর এটাকে আমি m2 ধরেছি, m2 সমান 2l/3 ইন্টু m, তার মানে 2lm/3। ঠিক আছে, তাহলে শর্তে তোমার fs ইকাল টু ওইটা, fs ইকাল টু m1g। এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক জানতে চেয়েছে, fs সমান কত, μs ইন্টু m2g ইকাল টু m1g, g কেটে যাবে, তাহলে μs এটা সমান m1/m2। আচ্ছা, m1 এর ভ্যালু বসিয়ে দাও, m1 এর ভ্যালু এটা যেটা বেরিয়েছে lm/3 ডিভাইডেড বাই 2lm/3। তাহলে এটা কেটে যাচ্ছে, lm/3 কেটে যাচ্ছে, মানে 1/2 আসছে, মানে 0.5। ঠিক আছে, 1/2 আছে, অপশন ডি এরটা। এই অঙ্কটা বেশ ভালো দিয়েছে। এটা তোমার পিঁপড়ে থাকতে পারে, কোনো বস্তু থাকতে পারে, মার্বেল থাকতে পারে, কোনো মুদ্রা থাকতে পারে, মানে সবগুলোই একই রকম ভাবে। একটি অর্ধগোলাকার তল দিয়ে একটি পোকা খুব ধীরে ধীরে উপরে উঠছে। পোকা এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3। পোকা অর্ধগোলাকার তলের কেন্দ্র সংযোগ সরলরেখা লম্ব রেখার সঙ্গে আলফা কোণ করলে আলফার সর্বোচ্চ সম্ভাব্য মান নিম্ন সমীকরণ থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই ছবিটা আমি আরেকবার একটু আঁকার চেষ্টা করছি। ধরো এটা উলম্ব রেখা বলেছে, আর তার সঙ্গে সর্বোচ্চ যে উচ্চতায়, মানে এইখান পর্যন্ত ধরে নাও পোকাটা আসতে পারবে, এইটা বলে দিয়েছে আলফা কোণ। আর এটা তো তোমরা জানো অভিলম্ব, সেই জন্য এটা 90 ডিগ্রি হবে। যাই হোক, এখন এখানে এই পোকাটার ওজনের উপাংশ বিভাজন করবে, তাহলে এইটা তোমার ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এই ওজনের নিচের দিকে ক্রিয়াশীল হলে এখানে তোমার কি হবে, এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা আলফা হবে একান্তর কোণ হিসাবে, এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ হিসাবে, এটা আলফা হচ্ছে, অর্থাৎ এই দিকের উপাংশটা হবে mg cos আলফা, আর এইটা হবে mg sin আলফা। তার মানে পোকাটা এই mg sin আলফার জন্য নিচের দিকে নেমে যেতে চাইবে, মানে নেমে আসতে চাইবে, আর এই উপরের দিকে তখন ক্রিয়াশীল হবে স্থিত ঘর্ষণ বল Fs। তাহলে এইটা ঠিক তোমার হচ্ছে এই আলফা কৌণিক সরণে থাকতে পারবে যখন Fs এর সঙ্গে mg সমান হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত শর্তে এখানে তুমি লিখতে পারবে Fs ইকাল টু mg sin থিটা। তাহলে এখানে সাইন থিটা নয়, অ্যাকচুয়ালি এটা আলফা হবে, আমি লেখাটা ভুল করে দিলাম, এটা তোমার আলফা হবে, এটা আলফা, এটাও আলফা। ঠিক আছে, এবারে এই এফএস এর ভ্যালুটা বসিয়ে দাও। এফএস সমান কত, এফএস সমান তো তোমরা জানো মিউ এস ইন্টু এমজি, মানে মিউ আর, আরটা কত এইটা, তাহলে আরটা কত এমজি কস আলফা, আর সমান হচ্ছে mg cos আলফা ইকাল টু mg sin আলফা। mg কেটে গেল, তাহলে এখানে μs ইকাল টু tan আলফা আসছে, tan আলফা। তাহলে μs এর ভ্যালু 1/3, তাহলে 1/3 ইকাল টু tan আলফা, এখানে তোমার 3 ইকাল টু, সব 3 ইকাল টু আছে, তার মানে 3 ইকাল টু 1/tan আলফা, 1/tan আলফা মানে cot আলফা, 3 ইকাল টু cot আলফা, মানে অপশান এরটা 3 ইকাল টু cot আলফা। বোঝা গেল নিশ্চয়ই অঙ্কটা, মানে সবগুলোই একই রকম ধরনের প্রায়। এখানে দেখো আরেকটা দেওয়া আছে, এটা কোনো ন্যূনতম গতিবেগ
একটি গাড়ি এত ব্যাসার্ধের বৃত্তপথে নিরাপদে বাঁক নিতে পারে যদি গাড়ি এবং চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক তো হয়। দেখো এই অঙ্কটা এটা কিন্তু তোমাদের এখনো হয়নি। এই অঙ্কটা অ্যাকচুয়ালি এরকম একটা বৃত্তাকার রাস্তা, ঠিক আছে, বৃত্তাকার রাস্তা বরাবর যখন কোনো একটা গাড়ি এরকম গতিশীল হবে, যে কোনো গাড়ি হোক বস্তু হোক যাই হোক, এরকম যদি বেগে গতিশীল হয়, তো সেই জায়গায় এ বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা বল অনুভব করে। সেই বলটা হচ্ছে mv²/r, ঠিক আছে। আর সেই যাওয়াটা আটকায় সেটা হচ্ছে গাড়ি এবং রাস্তার চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল Fs। মানে বুঝতেই পারছো, যদি কোনো রাস্তা পিচ্ছিল হয় তাহলে সেরকম বৃত্তাকার পথে যখন মোড় নেয়, বুঝতেই পারছো এই mv²/r এর জন্য সেই গাড়িটা কি হয়, স্লিপ করে রাস্তা থেকে বেরিয়ে যেতে পারে। আর সেই যাওয়াটা আটকায় কিন্তু চাকা এবং রাস্তার মধ্যে ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বল, ঠিক আছে। তাহলে এখানে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে সেটা ডিপেন্ড করবে বেগের উপর, কারণ রাস্তার ব্যাসার্ধ এটা কনস্ট্যান্ট, গাড়ির ভর কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে বেগ যত বেশি হবে তত এই ভলটার মান বেশি হবে। তাহলে এফএস এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে গাড়িটা স্লিপ করে পড়ে যাবে, রাস্তা থেকে বেরিয়ে যাবে। তাহলে পড়বে না কখন, না যখন এফএস ইকাল টু mv²/r। শুধু এই অপকেন্দ্র বলের ধারণাটা তোমাদেরকে নিতে হবে আর কি বৃত্তীয় গতি থেকে, এটা শুধু এখন নেই, বাকি ঘর্ষণের কনসেপ্ট থেকে করতে পারবে। তাহলে এখানে এবারে এফএস সমান কত, এফএস সমান যেমন তোমরা জানতে μs × mg, ঠিক আছে, μs × r মানে mg ইকাল টু mv²/r। কেটে গেল, তাহলে এখানে v² ইকাল টু μrg, ভি ইকাল টু তখন হবে √μs/r × g। তাহলে এখানে μs এর ভ্যালু 0.6 দেওয়া আছে, আর দেখো 150 মিটার ব্যাসার্ধের 150, আর জি এখানে 10 বলে দিয়েছে, তার মানে 6 6 15 90 মানে √900, এটা হচ্ছে √900 মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এটা হবে অপশন বি একটা। আচ্ছা 58 যে অঙ্কটা, এটা কিন্তু একই রকম, মসৃণ ফাঁপা গোলকের ভিতরে একটি বস্তু যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে তা হলো, এটা অ্যাকচুয়ালি এই অঙ্কটা করলাম না, এই অঙ্কটার মতনই, মানে একই কনসেপ্টে হবে, কিন্তু শুধু তোমাকে এই উচ্চতাটা বের করতে হবে আর কি, মানে এই উচ্চতাটা তোমাকে নির্ণয় করতে হবে। তো সেটার দেখো ক্যালকুলেশনটা একটু করে দিচ্ছি। তাহলে একই রকম ওই গোলক একটা আঁকবো, এটা ফাঁপা গোলক। সেই ফাঁপা গোলক ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 1/√3, আর ব্যাসার্ধের মসৃণ ফাঁপা গোলকের ভিতরে একটি বস্তু যে সর্বোচ্চ উচ্চতায় স্থির থাকতে পারে। তাহলে এইখানে এটা ধরে নাও কেন্দ্র, এই বিন্দুতে বস্তুটা ছিল, এখানে ছিল, আর এই জায়গায় ধরে নাও সে স্থির আছে এই জায়গায়। তাহলে যখন এইখানে স্থির থাকবে তখন এই কোণটা থিটা হবে। তাহলে একই রকম আগে যেরকম উপাংশ বিভাজন করেছিল সেই উপাংশ বিভাজন, এটা তোমার mg হবে। তাহলে এর দুটো উপাংশ ভেঙে যাবে, এইদিকে একটা আর এই বরাবর একটা, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে mg cos থিটা, আর এটা হবে mg sin থিটা, ঠিক আছে, sin থিটা। আর তাহলে এই mg sin থিটার জন্য বস্তুটা নিচের দিকে পড়ে যেতে চাইবে, তাহলে ঘর্ষণ বল এই দিকে ক্রিয়াশীল হবে Fs। তাহলে একই রকম কনসেপ্টে Fs ইকাল টু mg sin থিটা, এটা লিখো আগে, mg sin থিটা এটা হবে Fs এর জায়গায় তুমি লিখবে μs × r, r মানে কত, rটা তোমার এইদিকে ক্রিয়াশীল হবে, r মানে mg cos থিটা, r ইকাল টু mg cos থিটা, অর্থাৎ mg sin থিটা। এখান থেকে তুমি μs এর ভ্যালু 1/√3 ইকাল টু দেখো tan থিটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি থিটাটা ক্যালকুলেট করে নিতে পারবে, tan কত ডিগ্রির ভ্যালু, না থিটা ইকাল টু 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। বাস, এবারে এই থিটার ভ্যালু যখনই তুমি জেনে যাবে, তাহলে দেখো বস্তুটা যে উচ্চতায় আছে সেই উচ্চতাটা কত, না এটা তুমি যদি এরকম লম্ব অঙ্কন করে নাও, ও এটা ধরে নাও এ, আচ্ছা এটা এ ধরেছে, এটা বি ধরে নাও, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু, তাহলে যে উচ্চতাটা হচ্ছে সেটা কত, না এসি। তাহলে এসি হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা, তাহলে এসি সমান দেখো ও এ মাইনাস ও সি, ঠিক আছে।
তাহলে এখানে ওসিটা কত, তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে যেটা পাবে, এটা লম্ব, এটা অতি, এটা ভূমি, তাহলে ত্রিভুজ ও সি বি এটা থেকে কস থিটা যদি করো ভূমি বাই অতি, কস থিটা এটা ইকাল টু ভূমি বাই অতি, ভূমি হচ্ছে ওসি আর অতিটা হচ্ছে ওবি, অতএব ওসি সমান কত, ওবি কস থিটা। তাহলে এখানে বসিয়ে দাও, ওয়ের ভ্যালু হচ্ছে তোমার আর মাইনাস ওসি, ওসি সমান ওবি কস থিটা, ওবির ভ্যালুও দেখো এখানে আর কস থিটা, তাহলে এখানে আর মাইনাস আর কস থিটা, এখানে আর কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস কস থিটা, কস থিটার ভ্যালু কত 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আর ইন্টু 1 মাইনাস কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে। এইটা এবারে ক্যালকুলেশন করলেই তোমার উত্তর চলে আসবে। অপশান ডি এরটা আসছে দেখো 0.134 আর, এই অপশান ডি এরটা, ঠিক আছে। আচ্ছা 59টা সেম প্রসেস যেমনভাবে করলাম আগেরটা বা তার আগেরটা ধরেই করবে, মানে পতঙ্গের মানে যে পোকার যে অঙ্কটা ওই অঙ্কটা ধরে করবে, তাহলেই হয়ে যাবে, এটা থেকে বলতে পারবে। এখানে যে উচ্চতায় উঠতে পারে মানে 1 সেন্টিমিটার উচ্চতা, মানে দুটো কনসেপ্ট, মানে এই আগের অঙ্কটাই করো, এই অঙ্কটা ধরে করলেই তোমার এখানে চলে আসবে, ঠিক আছে। এটা একটু চেষ্টা করবে, হোমওয়ার্ক থাকলো, একটু করো। নেক্সট এখানে থিটা নতি বিশিষ্ট একটি নতল বরাবর এম ভরের একটি বস্তু এক্স দূরত্ব নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ, কৃতকার্য যেটা হবে নর্মালি এমজিএইচ হয়, এবারে ঘর্ষণ বল আছে বলে সেই জন্য ঘর্ষণ বলের বিরুদ্ধে একটা কার্য করতে হয়, ঠিক আছে। সেই জন্য এখন নততলের নতি কোণ এটা যদি থিটা হয়, থিটা নতি বিশিষ্ট নতল বরাবর এম ভর একটি বস্তুকে এক্স দূরত্ব নিয়ে যেতে কৃতকার্য, ধরে নাও বস্তুটা এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে গেছে, নিয়ে যেতে কতটা কার্য করতে হবে, দূরত্বটা কত, সেই দূরত্বটা ধরে নাও এক্স, ঠিক আছে। তো এখন এর ওজনটা কোন দিকে ক্রিয়াশীল হবে, নিচের দিকে, তাহলে সেই ওজনের দুটো উপাংশ ভেঙে যাবে, অর্থাৎ এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, এই দিকের উপাংশটা এমজি কস থিটা আর এই দিকের উপাংশ হবে এমজি সাইন থিটা, আর বস্তুকে যেহেতু উপরের দিকে তোলা হচ্ছে ঘর্ষণ বল নিশ্চয়ই এদিকে ক্রিয়াশীল হবে, টোটাল এখানে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে এফ সমান হবে ক্রিয়াশীল বল এমজি সাইন থিটা প্লাস এফএস, তাহলে এখানে এমজি সাইন থিটা প্লাস এফএস সমান কত মিউ আর, আর সমান কত, আর সমান হচ্ছে এমজি কস থিটা, তাহলে মিউ এমজি কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এমজি কমন নিয়ে নিলে তোমার আসবে দেখো সাইন থিটা প্লাস মিউ কস থিটা, এইটা। তাহলে এবারে কৃতকার্য আমরা জানি ডব্লিউ সমান এফ ইন্টু এস, তাহলে এখানে এফ এর ভ্যালু এটা আর এসটা হচ্ছে এক্স, সেই জন্য এম জি এক্স ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা, অপশান বি এরটা, ঠিক আছে, এটা হচ্ছে। ঠিক আছে, আজকে যে এটা করলাম, যেগুলো করলাম এইগুলো তাহলে একটু প্র্যাকটিস করো, নেক্সট অঙ্কগুলো পরের ক্লাসে করব। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।